বিগত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে চট্টগ্রামে। সকাল ৯:৩০ থেকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই শুনানি শুরু হয়। এই কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম সহ ৫ সদস্যের কমিটি। দ্বিতীয় দিনের প্রথমে চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা সহ প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা অংশ নেয়। এর আগে প্রথম দিন গতকাল চট্টগ্রাম ৫ আসনের জোট প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ সব প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়। তবে তাদের মধ্যে অনেকে উপস্থিত হয়নি। দ্বিতীয় পর্বে বেলা ২:৩০টায় সাবেক রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট ও নির্বাচনী দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বিগত ৩টি নির্বাচন নিয়ে যেসব অভিযোগ ও প্রশ্ন উঠেছে সেসব বিষয়ে তাদের বক্তব্য জানতে চায় কমিশন। নোবেলজয়ী মার্কিন জেনেটিসিস্ট জেমস ডিউই ওয়াটসন মারা গেছেন। বৃহস্পতিবার ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ডিএনএর গঠন আবিষ্কারের অন্যতম পথপ্রদর্শক ছিলেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিউ ইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি। জীবনের বেশিরভাগ সময় তিনি এই প্রতিষ্ঠানে গবেষণা করেছেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্ষিপ্ত এবং অসুস্থতার পর তিনি মারা যান। ওয়াটসন ১৯২৮ সালের ৬ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার ছিল প্রকৃতি ও জীববিজ্ঞানের প্রতি গভীর কৌতূহল। মাত্র ২ বছরে হাই স্কুল শেষ করে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সকালে রাজধানীর মহাখালী নিপসম ক্যাম্পাসে দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। অনুষ্ঠানটিতে সংক্রামক, অসংক্রামক ব্যাধি ও পরিবেশগত স্বাস্থ্য নিয়ে নিপসমের গবেষণা ও অবদানের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিপসম গত ৫ দশকে কয়েক হাজার জনস্বাস্থ্য পেশাজীবী তৈরি করেছে। তারা দেশ বিদেশে জনস্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনস্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবায় নিপসম শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে দাবি তাদের। সুস্থ জীবনযাপন বজায় রাখতে স্বাস্থ্যকর খাদ্য উপস্থাপনের উদ্দেশ্যে ডিবিএল হেলথ কেয়ারের আয়োজনে ও এনটিভির সহযোগিতায় দিনব্যাপী পুষ্টি সচেতনতা ক্যাম্পেইন চলছে। সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। একজন ডাক্তার এবং ৩ জন পুষ্টিবিদের উপস্থিতিতে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চতা ও ওজন পরীক্ষা এবং রক্তচাপ পরিমাপ করা হচ্ছে। সকাল ১০টায় শুরু হওয়া এই কার্যক্রম সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। উন্নত স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। এ সময় ডিবিএল হেলথ কেয়ার গ্রুপের বিভিন্ন ওষুধ সামগ্রীও প্রদর্শন করা হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। উপজেলার চানন্দনী গ্রামে গাড়ির মালিক মোতালেব মুন্সি জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে বাড়ির আঙ্গিনায় গাড়িটি পার্কিং করে রাখেন তিনি। গাড়িতে জিপিএস ট্র্যাকিং সংযোগ দেওয়া ছিল। গত রাত ২টার দিকে মোবাইলে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায়। মোবাইল ফোন হাতে নিয়ে দেখতে পান গাড়িতে আগুন জ্বলছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিসিটিভির ফুটেজে দেখা যায় ২ যুবক মুখে কাপড় পেঁচিয়ে গাড়িতে আগুন ধরিয়ে চলে যায়। নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ২টি দল বেড়ে ১০ দল নিয়ে আগামী নারী ওয়ানডে বিশ্বকাপের আসর আয়োজন করা হবে। আইসিসির সভার পর এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের আসর মাঠে গড়াবে ২০২৯ সালে। সর্বশেষ নারী বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার দল সংখ্যা বাড়ায় আগামী আসরেও নিগার সুলতানাদের খেলার পথ প্রশস্ত হয়েছে। আইসিসির এমন উদ্যোগের পেছনে কাজ করেছে গত আসরের সফলতা। ভারত অনুষ্ঠিত সর্বশেষ আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আসরে প্রায় ৩ লাখ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছে। এর আগে কখনো কোনো নারী ক্রিকেট ইভেন্টে এত দর্শক উপস্থিতি হয়নি। একই সঙ্গে টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার। কিছু দল নিজেদেরই দেশের মালিক মনে করে রাস্তায় আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শীর্ষক সংলাপে তিনি এমন অভিযোগ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, গণভোট ইস্যুতে বিএনপিকে আমন্ত্রণ জানালেও তারা আলোচনায় সাড়া দেয়নি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করে বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্য কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত করতে না পারলে এ নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। রাজপথে চলমান আন্দোলনকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলেও অভিযোগ তার। ঢাকায় বসে আমরা কতগুলো রাজনৈতিক দল বসে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেউ দেয় না এখানে। উই হ্যাভ টু গো টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। দেশের মানুষের মালিকানার কথা বলে আসছি, আমরা মালিক হয়ে যাচ্ছি। আমরা মনে করি এইগুলো রাইট ডিসিশন। নো, যেখানে ঐক্যমত হবে না আপনি জনগণের কাছে যান। এখানে টেবিলের মধ্যে ঝগড়াঝাটি করে লাভ হবে না, কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব ভাবনা, চিন্তা, রূপরেখা আছে। রাষ্ট্রের কাঠামোতে বিদ্যমান বৈষম্যমূলক আইন সংশোধন ছাড়া নির্বাচন অনুষ্ঠান অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন শীর্ষক নাগরিক সংলাপে তিনি এমন মন্তব্য করেন। ভিন্ন মতকে আঘাত করা বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে বৈষম্য বিরোধী আইন প্রণয়নের প্রতিশ্রুতি রাখার আহ্বান জানান। তিনটি বিষয়কে আপনারা জানেন যে খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। একটি হলো বিচার, একটি হলো নির্বাচন, আর একটি হলো সংস্কার। যদি আমরা চাই নির্বাচন, তাহলে অবশ্যই এই সর্বজনীন বৈষম্য বিরোধী আইনের প্রয়োজন প্রবর্তন। এই আইনের প্রবর্তন আমার নির্বাচনের ক্ষেত্রে একটি বাতাবরণ, পরিবেশ সৃষ্টি করবে। আমরা বৈষম্য বিরোধী কথা বলবো, কিন্তু কোনো বৈষম্য নিয়ে কথা বলবো আর কোনো বৈষম্য নিয়ে কথা বলবো না, এটা তো হতে পারে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসন থেকে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর বগুড়া ৬ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। আসন দুটি থেকে প্রার্থীর নাম ঘোষণার পরপরই বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। এই আসন দুটি থেকে জামায়াত ইসলামী সহ অন্যান্য দলও তাদের প্রার্থী ঘোষণা করেছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল্লাহ অলি। ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া ৬ এবং ৭ আসন। বগুড়া ৭ থেকে এবার নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে বগুড়া ৭ আসন থেকে এবং ১৯৯৬ সালে ৬ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। শুধু তাই নয়, এখন পর্যন্ত কোনো নির্বাচনেই পরাজয় রেকর্ড নেই বেগম জিয়ার। তবে এবারের নির্বাচনে সারা দেশের মানুষের বাড়তি নজর থাকবে বগুড়া ৬ আসনের দিকে, কারণ এই আসন থেকেই শুধু নয়, প্রথমবারের মতো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬-এ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রার্থী করায় বগুড়া ৬-এর মানুষ উচ্ছ্বসিত এবং আনন্দিত। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে সেখানে আমরা প্রার্থী হিসাবে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে যাকে স্বপ্নে দেখছি তাকে পেয়েছি। বগুড়ার মানুষ ঐক্যবদ্ধভাবে থেকে এবং রেকর্ড পরিমাণ ভোট তাকে দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। প্রার্থিতা ঘোষণার পরপরই দুই শীর্ষ নেতার জন্য মাঠে নেমেছে নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছে তারা। ঘরে ঘরে গিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকও চলছে। বগুড়ার নেতা এবং কর্মী এবং সর্বস্তরের জনগণ তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং তারা সবাই উৎসব মুখর। সাধারণ মানুষই তার অলরেডি প্রচারণা শুরু করেছেন। আমাদের সকলের প্রিয় বগুড়ার সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া সদর থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে, রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করতে চাই। নির্বাচন বর্জন করায় ২০১৪ সালের নির্বাচনের জাতীয় পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০২৪ সালে আওয়ামী লীগ প্রার্থী জয় পায় এই আসন দুটিতে। এছাড়া বিএনপির দুর্গ হিসেবে খ্যাত ৬ এবং ৭ আসনে কখনোই হারের রেকর্ড নেই দলটির। স্থানীয় নেতারা মনে করছে দুটি আসনেই বড় ব্যবধানে বিজয়ী হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ১৭ বছর বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই। মানুষ সেজন্য অত্যন্ত আশান্বিত, অত্যন্ত খুশি যে বিএনপি সরকার গঠিত হলে আগামী দিনে বগুড়ার উন্নয়ন হবে। এছাড়া বগুড়া ৬ আসনে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া ৭ আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ালিউল্লাহ অলি,
এনটিভি নিউজ ডেস্ক। বিগত 3টি জাতীয় নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিশন। শনিবার দ্বিতীয় দিনের শুনানিতে তৎকালীন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্টরা হাজির হয়ে কমিশনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হওয়া শুনানি কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তাজরিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম সহ 5 সদস্যের কমিটি। এতে বিগত 3টি জাতীয় নির্বাচনে কিছু প্রার্থী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হয়। জাতীয় নির্বাচন 2018, 2014 এবং 2024 এই নির্বাচনগুলো নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা ছিলেন ওনারা এই বিষয়ে তদন্ত করছেন। শুনানির দ্বিতীয় দিনে সাবেক ও বর্তমান কর্মকর্তাদের পাশাপাশি অংশ নিয়েছেন একজন প্রার্থী। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে, একটার সাথে আরেকটা আসছে। আমি তো আমারটা বলতে পারবো, অন্য কোথায় কি হয়েছে সেটা তো আমার এখানে তো ভোট কাস্ট হয়েছে কত দেখলাম 20 না, ওই যে কেন্দ্র ধরলো 20 পয়েন্ট সামথিং এরকম হয়েছে। আমি তো এজেন্টও দিই নাই, আমার কোনো এরকম আমার কোনো এজেন্ট নেই, আমি কোনো প্রচার করি না, আমি শুধু নমিনেশনটা সাবমিট। আপনি কি প্রার্থী? কোন জায়গায় প্রার্থী? চট্টগ্রাম 5, এখন 5-এরই সময়। জাতীয় সংসদের বিগত 3টি নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে বর্তমান কমিশন আগামী নির্বাচন সুষ্ঠু করতে বিভিন্ন সুপারিশ ইসিতে জমা দিবে। এনটিভি নিউজ ডেস্ক। ডেঙ্গু বাড়ার জন্য মানুষের অসচেতনতাকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রাজধানীর মহাখালীতে বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ছাদে বাগান বা বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় পানি থেকে এডিস মশার জন্ম নেয়। ডেঙ্গুর উপসর্গ পরিবর্তন হচ্ছে, তাই এ বিষয়ে বিদেশ থেকে গবেষক এনে এর সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি মশা নিধনেও অভিযান অব্যাহত থাকার কথাও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা। এটা তো সরকার বাড়িতে দিয়ে করতে পারছে না। এখন যদি বললাম, আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের স্থানীয় যে সরকার, তার মশা মারার দায়িত্ব তার উপরে দেওয়া আছে। তারা এখন মনে হয় জোরে সোরে লেগেছে, তারাও চেষ্টা করছে। কিন্তু প্রত্যেক বাড়িতে যেখানে আপনি পানি, আপনার ফ্রিজের পানি জমে আছে, এটা কি স্থানীয় সরকার কিংবা স্বাস্থ্য কেউ কি পরিষ্কার করবে? এটা তো আপনাকে করতে হবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটির ব্যবস্থাপনা আন্তর্জাতিক দরপত্র ছাড়া বিদেশিদের হাতে দেয়ার সরকারি উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর এদেশের প্রধান সমুদ্র বন্দর। স্বাভাবিকভাবেই এই বন্দরের সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ওতপ্রোতভাবে জড়িত। তাদের অভিযোগ, উন্নয়নের নামে দরপত্র ছাড়াই আন্তর্জাতিক শক্তির কাছে এই বন্দর ইজারা দেয়ার ষড়যন্ত্র চলছে। সারা দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সরসিনা পীর মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এমন আহ্বান জানান। বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে মূল্যবোধ ও ইসলামী আদর্শের বিধানগুলো ছড়িয়ে দিতে হবে। কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 151 সদস্য বিশিষ্ট নির্বাচিত নেতারা পরবর্তী 3 বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে ঢাকা এবং ঢাকার বাইরের ছাত্র হিজবুল্লাহর প্রতিনিধিরা অংশ নেন। ময়মনসিংহে অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। সকালে ময়মনসিংহ জিলা স্কুলে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম। প্লে গ্রুপ সহ 10ম শ্রেণীর শিক্ষার্থীদের নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থাপিত গল্প বলা সহ নানা বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট দেয়া হয়। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ড অ্যাক্টিভেশন বিভাগের অফিসার ফাতিমুল হক মোল্লা জানান, পর্যায়ক্রমে সারা দেশ থেকে আসা 3 শিক্ষার্থী পাবেন 15 লাখ টাকা শিক্ষাবৃত্তি। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন সংক্রান্ত প্রশ্ন তিনি এড়িয়ে যান। সকালে উপদেষ্টা আসিফ নজরুল রাজশাহী টিটিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওইগুলি ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে আসছি টিটিসি দেখতে, ইনস্টিটিউশন, ট্রেনিং ইনস্টিটিউশন, এবং এখানে এত নিষ্ঠার সাথে সবাই কাজ করছে দেখে খুবই ভালো লাগলো। আশা করি আপনারা সাংবাদিকরাও এই টিটিসিগুলোর প্রমোশনের জন্য একটু কাজ করবেন আর কি। জাতীয় নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় সুধী সমাজ, শ্রমজীবী নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। জাহিদ বলেন, বিএনপি সবসময় সংস্কার বিশ্বাস করে, যার কারণে 2022 সালে প্রথম 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করে। 2023 সালের জুলাই মাসে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে তারেক রহমান 31 দফা কর্মসূচি প্রণয়ন করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে MFI ব্যাংক লিঙ্কেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে গভর্নর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে, শীঘ্রই টাকা ফেরতের বিষয়ে অগ্রগতি জানা যাবে। অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। এখন জিনিসটা হচ্ছে যে রাজনীতিটা যদি স্থিতিশীল থাকে তাহলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে সামনে। অগ্রগতি হচ্ছে। ইংল্যান্ডে তো আমাদের ভালো, আমাদের লয়াররা আমরা পাঠিয়েছি ব্যাংকের থেকে, বিভিন্ন ব্যাংক থেকে। তারা সাইফুজ্জামান এবং বেক্সিমকো গ্রুপের অ্যাসেটের যে উপর ক্লেমটা এস্টাবলিশ করার চেষ্টা করছে। যদি এটা সাকসেসফুলি হয় তাহলে হয়তো আমরা খুব দ্রুত কিছু পজিটিভ রেজাল্ট দেখতে পারবো। 10ম গ্রেডে বেতনসহ 3 দফা দাবিতে ফের আন্দোলন নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল 9টা থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তাদের অভিযোগ, অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্নাতক ডিগ্রি নিয়েই 10ম গ্রেড পাচ্ছেন, অথচ তারা স্নাতক ডিগ্রির পাশাপাশি CNED, BPEd বা BTPT কোর্স সম্পূর্ণ করেও 13তম গ্রেডে রয়েছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে 4টি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। পরে মিছিল নিয়ে শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। যাদের স্বার্থে আঘাত লাগে কেবল তারাই বন্দর নিয়ে নানা অপপ্রচার চালায় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাখাওয়াত হোসেন। সকালে পাবনা নগরবাড়ি আধুনিক নদী বন্দর উদ্বোধনকালে তিনি কথা বলেন। এতগুলো বছর এই বন্দরকে ঘিরে যা হয়েছে এটা তো আপনাদের অজানা নেই। এখন যদি সেই বন্দরকে অন্যভাবে পরিচালনা করতে যাই তাহলে অনেক লোকের অসুবিধা হবে। তো বন্দর তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিষয় না। বন্দর হচ্ছে বাংলাদেশের সরকারের, বাংলাদেশের ইকোনমির, বিশেষ করে চিটাগং বাংলাদেশের ইকোনমির একটা সবচেয়ে বড় জায়গা। 4 দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ PNS সাইফ। জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে কমান্ডার চিফ স্টাফ অফিসার, জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি সহ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী 12 নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে আলোচনা সভা ও জনসভা হয়েছে। এই সময় চাঁদপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বক্তব্য রাখেন। সমাবেশে দলের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া শহরের প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি
রেজাউল করিম বাদশা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বরিশালে দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি করেছে বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বরিশাল 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। এছাড়া কুষ্টিয়ার দৌলতপুরে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। নেত্রকোনায় বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সকালে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া স্কুল ও কলেজ মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেয়েছেন উপজেলার প্রায় 5,000 মানুষ। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে আসা 80 জন বিশেষজ্ঞ চিকিৎসক। রাজশাহীতে নানা আয়োজনে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের 23তম আঞ্চলিক পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সকালে দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাক্খারুল ইসলাম। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের রাজশাহী আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ডক্টর শামীম আরা চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ফেরদৌস ও রাজশাহী জেলা কমিশনার সাবরিনা শারমিন বনি উপস্থিত ছিলেন। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিত শক্তি পুনর্বহালের সুযোগ পাবে। শনিবার রাজধানী ঢাকায় মতুয়া সমাজের প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। কোনো দলের আড়ালে যাতে পলাতক শক্তি আশ্রয় নিতে না পারে সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণও করেন তিনি। বিস্তারিত দেখুন ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের প্রতিনিধি সম্মেলন শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সম্মেলনে যোগ দেন সারা দেশ থেকে আগত মতুয়া সমাজের প্রতিনিধিরা। সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবার শুরুতে কথা বলেন স্থায়ী কমিটির সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরনো তিক্ততা ভুলে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমাদের ভিশন 2030 কথা বলেছেন দেশের বেগম খালেদা জিয়া। আমাদের 31 দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচির কথা বলছেন জনাব তারেক রহমান সাহেব, সেই কথাগুলো আলোচনা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামাজিক অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করছে বিএনপি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে 50 লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে। ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন তাদেরকে ফার্মার্স কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, দেশ অস্থিতিশীল হলে পরাজিতরা পুনর্বহালের সুযোগ পাবে। এ সময় তিনি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। সমতার বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট প্রত্যাশা করেন তারেক রহমান। এই স্বাধীন বাংলাদেশে ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচনের দিন গণভোট করলে ভোটের ফলে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা জামায়াতের। অন্যদিকে বিএনপি মনে করে রাস্তায় নেমে আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা। দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। নির্বাচন সামনে আসলেই আলোচনায় আসে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার। সেই ইশতেহার নিয়েই এবার ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। জামায়াতের অভিযোগ, গণভোটের দিনক্ষণ নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি তাতে সাড়া দেয়নি। আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়ে যাচ্ছি। সাইফুল হক ভাইদের সাথে আমরা আগেও আলাপ করেছি, বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি,
সুসম্পর্ক বজায় রেখে কিন্তু আমরা রাজনৈতিক ডিবেটও আছি, আলোচনায়ও আছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আর বিএনপির দাবি কিছু দল জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে নিজেরাই রাষ্ট্রের মালিক বনে গিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছে। একে নির্বাচন বাধাগ্রস্ত করার পায়তারা বলেও অভিযোগ তার। আমরা যারা আন্দোলন করেছি, স্যাক্রিফাইস করেছি, আমাদের মধ্যে তো ভিন্ন ভাবনা আছে। তো এটার একমাত্র পথ হচ্ছে আপনি ম্যানিফেস্টোতে দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করেন। তার আগে ঢাকা শহরে কিছু লোক বসে, কিছু দল, কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে, এটা তো ভুল ধারণা। এটা তো স্বৈরাচারের মন মানসিকতা থেকে আমরা সরতে পারতেছি না কেন জানি। জনগণের কাছে যেতে হবে, তো আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে। এটা কোন ধরনের কথা হইল? এটা ঠিক, ওটা ঠিক না, হু আর উই টু ডু দিস? আর এই স্পিরিটে আমরা সবাই আছি। তবে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে সরকারি গণভোটের দিন চূড়ান্ত করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইলেকশন হবে, এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি। এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে। এ সময় দেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের জন্য বৈষম্য বিরোধী আইন নির্বাচনের আগেই প্রণয়ন চান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এক সভায় এসব কথা বলেন। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী আইনের খসড়ার সংজ্ঞা আবারও স্পষ্ট করে লিখতে হবে, কারণ অস্পষ্টতা বৈষম্য তৈরি করে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। নারী ও ধর্মের কারণে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র এমন ব্যক্তিদের সঙ্গে বিরূপ আচরণ রোধ করতে 2022 সালে বৈষম্য বিরোধী বিল উত্থাপন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নাগরিক মর্যাদা, সম্মান ও সুযোগের সমান অধিকার বিষয়ে আইনি সুরক্ষা নিশ্চিত করা। এই আইনের খসড়া আলোচনায় বস্তিবাসী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। আমি ট্রান্সজেন্ডার পরিচয় দিয়ে আমার পরিবারে থাকতে পারি, আমি রাষ্ট্রে চলাচল করতে পারি, আমি রাষ্ট্রের সকল কাজে অংশগ্রহণ করতে পারি। আমাদের জন্য ডিফারেন্ট ইনস্টিটিউশনাল মেকানিজম কিন্তু নাই, এবং আমরা যদি তার প্রতিকার চেতে চাই তাহলে সিস্টেমে আমাদের নিরাপত্তা আনতে হবে। বৈষম্য বিরোধী আইনকে মেনে নেওয়ার জন্য আমাদের যে সমাজ আসলে দরকার, সেই সমাজটা আমরা আসলে ঠিক তৈরি করতে পারিনি। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খসড়া বৈষম্য বিরোধী আইনের ধারাগুলো স্পষ্ট নয়। প্রথমে 6 অনুচ্ছেদে বলছেন ভূখণ্ডের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশি, ভালো কথা। 2 যে আবার বললেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আমি পরিচিতি লাভ করব। তাহলে আমার যারা সাঁওতাল, আমার যারা মাদ্রাজি, আমার যারা মুরং সম্প্রদায়, অন্য ভাষাভাষীর মানুষগুলোকে আপনি এখানেই বৈষম্য স্বীকার করা হচ্ছে। রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। ডক্টর দেবপ্রিয় বলেন, নির্বাচনে দলমত নির্বিশেষে অংশগ্রহণ ও অর্থবহ সংসদ গড়ে তুলতে এই আইনটি দ্রুত প্রণয়নের বিকল্প নেই। পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা, যাতে একটা জাতীয় ঐক্যমত্য গড়ে ওঠে। এবং তৃতীয়ত, নতুন সরকার আসলে পরে স্বল্পতম সময়ে এই রকম একটি আইন যাতে সংসদে পাশ হয়, এবং তার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে সমর্থন এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যেন সমন্বয় থাকে। আইনের মাধ্যমে জনসচেতনতা তৈরি, শাস্তির বিধান স্পষ্ট করার দাবি জানান আলোচকদের কেউ। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন নারী রাজনীতিবিদ
অধিকার কর্মী ও গণমাধ্যম কর্মীরা। জাতীয় নাগরিক পার্টির নারী উইং জাতীয় নারী শক্তি আয়োজিত আলোচনা সভা থেকে তারা এই আহ্বান জানান। সনদে নারীর অধিকার ও ক্ষমতায়ন গুরুত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট সংকট সমাধানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক আলোচনার আয়োজন করে জাতীয় নারী শক্তি। এতে বিভিন্ন দল ও মতের নারী রাজনীতিবিদ ও অধিকার কর্মীরা অংশ নেন। জাতীয় ঐকমত্য কমিশনে প্রতিনিধিত্ব না থাকা, জুলাই সনদে নারীর ক্ষমতায়নকে অবহেলা করা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আমার পক্ষে এই সনদের প্রতি সম্মান রাখা সম্ভব না। সুতরাং আপনারা যতই এখানে বসে বাস্তবায়ন নিয়ে চিন্তা করেন, আমি এই সনদকে গ্রহণ করি না। একটা নারীর কথা নাই, একটা নারীকে সেখানে রাখা হয়নি, কোনো নারী সংগঠনকে ডাকা হয়নি, নারী কমিশন তো দূরের কথা। ঐকমত্য কমিশনে একজন সদস্যকেও পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে। রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐকমত্য কমিশনের তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো। সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে হতাশা ছিল আলোচকদের কণ্ঠে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার আশঙ্কার কথা জানান তারা। নতুন ব্যবস্থায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় নাগরিকের হয়ে কাজ করবে, সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই শেষমেশ এসে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই। যে গণভোট কি ব্যবস্থাই হবে এটা মানুষ বুঝছে না, এটা একটা মিথ। গণ অভ্যুত্থান কি কোনো রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে? গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে জনগণ। সে সবজিওয়ালা কি বুঝতো সংবিধান কি? তাহলে কি সে কেন গুলির সামনে দাঁড়িয়েছে? বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। নারী বিষয়ক সংস্কার কমিশন সহ যেসব সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি তা বাস্তবায়নের দাবিও জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।